স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ সপ্তম শ্রেণীর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 270-এর ইতিহাস বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 4 নম্বর স্কুল অর্থাৎ দ্য স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 3 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি আলোচনা করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো চলো শুরু করা যাক। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 কুতুবুদ্দিন আইবকের সময়ে কিলারাই পিথোরা এর চারধারে দিল্লি গড়ে ওঠে। 2 দিন ই ইলাহি প্রবর্তন করেন আকবর। 3 ঐতিহাসিক ইসামি বর্ণনা দিয়েছেন ইলতুৎমিশের আমলে দিল্লির নির্মাণের। 4 কোটলা মানে কেল্লা। 5 মোগলদের সময় স্বর্ণমুদ্রাকে বলা হতো আশরফি। 6 ডিউক অফ আলবুকার্ক ভারতে এসেছিলেন পর্তুগাল থেকে। 2 এর দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিজির খান। 2 জামের যুদ্ধ কত সালে হয়েছিল? 1528 সালে। 3 হনুজ দিল্লি দূর অস্ত উক্তিটি কার? নিজাম উদ্দিন আউলিয়া। 4 কত সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়? 1664 সালে। 5 বিজয়নগর রাজ্যের প্রধান মুদ্রা কী ছিল? সোনার মুদ্রা হন। 3 এর দাগে 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 খলজি বিপ্লব বলতে কী বোঝো? 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন খলজি গিয়াসউদ্দিন বলবনের বংশধর কায়কোবাদ ও তাঁর শিশুপুত্র কায়ুমার্সকে ক্ষমতাচ্যুত করে দিল্লির সুলতান হয়। এই ঘটনাকে খলজি বিপ্লব বলা হয়। খলজি বিপ্লব বলার কারণ এই ঘটনায় দিল্লির ইলিবাড়ি তুর্কি সুলতানদের হাত থেকে খলজি তুর্কি বা হিন্দুস্তানি মুসলমানরা ক্ষমতা দখল করে। এই বিপ্লব ঘটান জালালউদ্দিন খলজি। 2 এর প্রশ্ন খানুয়ার যুদ্ধে কী ঘটেছিল? খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে হয়েছিল। দিল্লির মুঘল বাদশাহ বাবর ও মেওয়ারের রানা সংগ্রাম সিংহের মধ্যে খানুয়ার যুদ্ধ হয়েছিল। খানুয়ার যুদ্ধের ফল বাবরের জয়লাভ। খানুয়ার যুদ্ধে মুঘল বাদশাহ বাবর মেওয়ারের রানা সংগ্রাম সিংহকে পরাজিত করে জয়লাভ করেছিলেন। 3 এর প্রশ্ন হুন্ডি কী? হুন্ডি হলো এক বিশেষ ধরনের ও বিভিন্ন মূল্যের কাগজ যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো যেত। মধ্যযুগে ভারতে হুন্ডি ব্যবস্থা চালু হয়েছিল। হুন্ডি ব্যবস্থার ধরন। মধ্যযুগে ভারতে কাগজের ব্যবহার শুরু হয়। এই সময় সরাফ নামে এক শ্রেণীর অর্থ ব্যবসায়ীরা বণিকদের কাছ থেকে ধাতু মুদ্রা নিয়ে তার কাগজের হুন্ডি দিত। ওই হুন্ডি দিয়ে বণিকরা অন্য জায়গায় নির্দিষ্ট পরিমাণ মুদ্রা নিতে পারত। ফল হুন্ডি ব্যবস্থা প্রচলনের ফলে বণিকদের এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো অনেক নিরাপদ ও সহজ হয়েছিল। 4 এর প্রশ্ন করড়ি কাদের বলা হতো? সম্রাট আকবর লক্ষ্য করেছিলেন যে রাজধানী শহরের সাথে সাম্রাজ্যের অন্যান্য অঞ্চলের শস্যের মূল্যের পার্থক্য আছে। অন্যান্য জায়গার তুলনায় রাজধানীতে শস্যের মূল্য বেশি থাকত। তাই আকবর প্রতি বছর প্রত্যেক এলাকার আলাদা আলাদা রাজস্বের হিসাব করার ব্যবস্থা করলেন। মুঘল সরকারের অধীন কর্মচারী কানুনগোরা প্রত্যেক এলাকার উৎপাদন ও বাজারে শস্যের মূল্যে হিসাব রাখত। যেসব মুঘল সরকারের কর্মচারীরা রাজস্ব আদায় করত এবং কানুনজ্ঞ নামক কর্মচারীদের তথ্য মিলিয়ে দিত তাদের করড়ি বলা হতো। 5 এর প্রশ্ন সরাফ কাদের বলা হতো? আজকের ব্যাংকের মতো মধ্যযুগে অর্থব্যবস্থার সঙ্গে যুক্ত এক ধরনের ব্যবসায়ী ছিলেন সরাফ। এরা টাকা বিনিময়ের কাজ করত। ধাতুর মুদ্রা কতটা খাঁটি তাও পরীক্ষা করে দেখে নিতে পারত এরা। 4 এর দাগে রয়েছে 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 টিকা লেখো জায়গিরদারি ব্যবস্থা। মুঘল শাসন ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি ছিল জায়গিরদারি ব্যবস্থা। মুঘল আমলে অনেক মনসবদারকে নগদ বেতনের পরিবর্তে জায়গির দেওয়া হতো। এই ব্যবস্থাকে জায়গিরদারি ব্যবস্থা বলা হতো। মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে এই জায়গিরদারি ব্যবস্থার অনেক সমস্যা বা সংকট সৃষ্টি হয় এবং সম্রাট ঔরঙ্গজেবের রাজত্বকালে এই জায়গিরদারি সংকট চরম আকার ধারণ করে। জায়গিরদারি সংকটের কারণ। 1 জায়গিরদারদের সংখ্যা বৃদ্ধি। সম্রাট জাহাঙ্গীরের সময় থেকে মুঘল সম্রাটগণ যথেচ্ছভাবে জায়গিরদারদের সংখ্যার বৃদ্ধি ঘটান। ফলে উর্বর জায়গির পাওয়ার আশায় জায়গিরদারদের মধ্যে দলাদলি শুরু হয়। 2 হিসাবের গড়মিল। জায়গিরদারি সংকটের অন্যতম কারণ ছিল রাজস্বের হিসাবে গড়মিল বা জমা ও হাসিলের মধ্যে ফারাক। জমা বলতে বোঝায় জায়গির থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হবে তার সরকারি হিসাব, আর হাসিল বলতে বোঝায় বাস্তবে যে পরিমাণ রাজস্ব আদায় হতো। জায়গিরদাররা উর্বর জায়গির পাওয়ার জন্য নানা অনাচার ও দুর্নীতির আশ্রয় নিতেন। এই জায়গিরদারি সংকট মুঘল সাম্রাজ্যের পতন ডেকে এনেছিল। 2 নম্বর হচ্ছে টিকা লেখো ইকতা ব্যবস্থা। দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে তাদের সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলিকে এক একটি প্রদেশ বলে ধরে নেওয়া হতো। সুলতানি আমলে এই প্রদেশগুলি ইকতা বলা হতো।
ও ব্যবস্থাটিকে বলা হতো ইকতা ব্যবস্থা। সুলতানি সাম্রাজ্যের অধীন ইকতাগুলি থেকে কর আদায় করা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজন ছিল। ইকতা পরিচালনার দায়িত্ব পালন করতেন একজন সামরিক নেতা, তাকে ইকতাদার বলা হতো। ইকতাদার মুফতি বা ওয়ালি নামেও পরিচিত হতেন। 3 দাগের প্রশ্ন রয়েছে দিল্লি শহরে জলের প্রধান সমস্যা ছিল কেন? দিল্লি শহরে জলের প্রধান সমস্যা ছিল কারণ জল সমস্যার কারণ 1. দিল্লির অবস্থান। দিল্লি শহর গড়ে উঠেছিল আরাবল্লী শৈলশিরার এক প্রান্তে। আরাবল্লীর পাথুরে এলাকায় জলের সমস্যা ছিল। 2. দিল্লির জনসংখ্যা বৃদ্ধি। দিল্লির জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল, বিশেষত বাগদাদের অবক্ষয়ের পর মধ্য ও পশ্চিম এশিয়া থেকে অনেক লোক দিল্লিতে এসে বসবাস শুরু করেছিল, ফলে জলের সংকট বৃদ্ধি পাচ্ছিল। 3. জলাধারের অপ্রতুলতা। বর্ষার জল ধরে রেখেও দিল্লিবাসীর প্রয়োজন মেটানো সম্ভব ছিল না। সুলতানরা কয়েকটি হৌজ বা পুকুর খনন করলেও তা ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম। 4 নম্বর প্রশ্ন, টিকা লেখো। লালকেল্লা। দিল্লির লালকেল্লা প্রায় 200 বছর ধরে মুঘল শাসকদের অন্যতম বাসস্থান ছিল। পঞ্চম মুঘল সম্রাট শাহজাহানের রাজত্বকালে এটি নির্মিত হয়। লাল বেলে পাথরে নির্মিত এই কেল্লার নাম কিলা মুবারক। আয়তন ও সীমানা। দিল্লির মধ্যভাগে অবস্থিত লালকেল্লার আয়তন আগ্রা দুর্গের প্রায় দ্বিগুণ ছিল। লালকেল্লার পূর্ব দিকে ছিল যমুনা নদী এবং পশ্চিমে ছিল পরিখা। বৈশিষ্ট্য: লালকেল্লার 4টি বড় দরজা, 2টি ছোট দরজা ও 21টি বুরুজ ছিল। দুর্গের মধ্যে এক ভাগে ছিল রাজপরিবারের বাসস্থান আর অন্যদিকে ছিল বিভিন্ন দপ্তর। দুর্গ ও শহরের মধ্যে যেসব নালাগুলি দিয়ে জল বয়ে যেত সেই সব জলবাহী নালাগুলি নহর-ই-বিহিসত বা স্বর্গের খাল নামে পরিচিত। ইসলামিক রীতি অনুযায়ী এই খালগুলিকে সাম্রাজ্যের সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হতো। মুঘল আমলে এই দুর্গটি বানাতে খরচ হয়েছিল প্রায় 91 লক্ষ টাকা। বর্তমানে প্রতি বছর ভারতের স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। 5 দাগের প্রশ্ন রয়েছে 8-10টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. 1526 খ্রিস্টাব্দ থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে মোগল আফগান দ্বন্দ্বের বর্ণনা দাও। 1526 খ্রিস্টাব্দ থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে মোগল আফগান দ্বন্দ্বের বর্ণনা। পানিপথের প্রথম যুদ্ধ। 1526 খ্রিস্টাব্দে আফগান বংশীয় লোদি শাসক ইব্রাহিম লোদির সাথে বাবরের পানিপথের প্রথম যুদ্ধ হয়। এই যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত ও নিহত হন এবং বাবর দিল্লি দখল করেন। হলো ঘরঘরার যুদ্ধ। 1529 খ্রিস্টাব্দে আফগান শক্তিজোট অর্থাৎ নসরত শাহ, মাহমুদ লোদি ও শের খানের সাথে বাবরের ঘরঘরা যুদ্ধ হয়। এই যুদ্ধে আফগান শক্তিজোট পরাজিত হন এবং ভারতে মুঘল কর্তৃত্ব সুদৃঢ় হয়। চৌসার যুদ্ধ। 1539 খ্রিস্টাব্দে বিহারের চৌসা নামক এলাকায় আফগান শাসক শের খানের সাথে হুমায়ুনের চৌসার যুদ্ধ হয়। যুদ্ধে হুমায়ুন পরাজিত হন। হলো কনৌজের বা বিলগ্রামের যুদ্ধ। 1540 খ্রিস্টাব্দে আফগান শাসক শের খানের সাথে হুমায়ুনের কনৌজের বা বিলগ্রামের যুদ্ধ হয়। যুদ্ধে হুমায়ুন পরাজিত হয়, দিল্লি ছেড়ে পালিয়ে যান এবং শের খান দিল্লি দখল করে নিজ শাসন প্রতিষ্ঠা করেন। হলো পানিপথের দ্বিতীয় যুদ্ধ। 1556 খ্রিস্টাব্দে আফগান শাসক মোহাম্মদ আদিল শাহের সেনাপতি হিমুর সাথে বৈরাম খানের সহযোগিতায় আকবরের পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়। এই যুদ্ধে আকবর হিমুকে পরাজিত করে দিল্লি ও আগ্রা পুনরুদ্ধার করেন। 2 দাগে রয়েছে মোহাম্মদ বিন তুগলকের সংস্কারগুলি পর্যালোচনা করো। মোহাম্মদ বিন তুগলকের সংস্কার। মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে মরক্কো থেকে ভারতে আসেন ইবন বতুতা। তাঁর লেখা অল রিহলা বই থেকে জানা যায় তাঁর আমলে ভারতের ডাকে চিঠিপত্র পাঠানোর 2 রকম ব্যবস্থা ছিল, যথা উলাক ও দাওয়া। ঘোড়ার পিঠে চেপে চিঠিপত্র দ্রুত নিয়ে যাওয়ার ব্যবস্থাকে বলা হতো উলাক। পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় চিঠিপত্র পৌঁছানোর ডাক ব্যবস্থাকে বলা হতো দাওয়া। দেশের নিরাপত্তার জন্য খবর আদান প্রদানের জন্য তিনি এই ব্যবস্থা চালু করেছিলেন। হচ্ছে কৃষকদের সাহায্য করার জন্য তিনি তকাভি রিন্দান প্রকল্প চালু করেন। মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য কালানৌর ও পেশোয়ারে সীমান্ত ঘাঁটি মজবুত করেন। 4 লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী গঠন করেন। দিল্লির অধিবাসীদের বিরোধিতা ও মঙ্গল আক্রমণের ভয় থেকে রক্ষা পেতে ও দাক্ষিণাত্যকে শাসন করতে দৌলতাবাদে তিনি রাজধানী স্থানান্তর করেছিলেন। 3 দাগের প্রশ্নে রয়েছে টিকা লেখো। শের শাহের সংস্কারসমূহ। শের শাহের সংস্কারমূলক কাজ। শের শাহ দিল্লির শাসক হওয়ার পর রাজস্ব ব্যবস্থা, সামরিক ব্যবস্থা, জনহিতকর কাজের ক্ষেত্রে অনেক সংস্কার করেছিলেন। রাজস্ব সংস্কার। রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে শের শাহ পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা চালু করেছিলেন। সামরিক সংস্কার। শের শাহ সেনাবাহিনীকে সুগঠিত করার জন্য দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন। জনহিতকর কাজ। শের শাহ যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য সড়কি আজম মানে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেছিলেন। ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছিলেন। পথিক ও বণিকদের সুবিধার জন্য তিনি রাস্তার ধারে অনেক সরাইখানা তৈরি করেছিলেন। 4 দাগে রয়েছে টিকা লেখো। দাক্ষিণাত্য ক্ষত। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময়ে দক্ষিণ ভারতে মারাঠাদের
ক্ষমতা অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব দক্ষিণ ভারত জয় করে বেশি রাজস্ব আদায় করতে ও মারাঠাদের দমন করতে চেয়েছিলেন। বিজাপুর ও গোলকোন্ডা দখল। ঔরঙ্গজেব দক্ষিণ ভারতের বিজাপুর ও গোলকোন্ডা রাজ্য দখল করেছিলেন। মুঘল সাম্রাজ্যের আয়তন এত বড় এর আগে হয়নি। মারাঠা সাম্রাজ্য দখলের চেষ্টা। ঔরঙ্গজেব মারাঠা সাম্রাজ্য দখল করতে গিয়ে ব্যর্থ হন। রক্তক্ষয়ী যুদ্ধে মুঘলদের অনেক আর্থিক ক্ষতি হয়। দাক্ষিণাত্য ক্ষত। ঔরঙ্গজেব দাক্ষিণাত্যকে নিজের অধিকারে আনার জন্য 25 বছর ধরে চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। একেই দাক্ষিণাত্য ক্ষত বলা হয়। 1707 খ্রিস্টাব্দে এই দাক্ষিণাত্যেই ঔরঙ্গজেবের মৃত্যু হয়। 5 প্রশ্নে রয়েছে টিকা লেখো। বাহমনি সাম্রাজ্যের উত্থান। সুলতান মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে হাসান গঙ্গু 1347 খ্রিস্টাব্দে আলাউদ্দিন হাসান বাহমন শাহ নাম নিয়ে দক্ষিণ ভারতে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি নিজেকে পারস্যের বিখ্যাত বীর বাহমনের বংশধর বলে দাবি করতেন। এজন্য তিনি তার বংশ বাহমনি বংশ ও তার রাজ্য বাহমনি রাজ্য নামে পরিচিত। তিনি গুলবর্গায় রাজধানী স্থাপন করেন এবং এর নাম রাখেন আহসানাবাদ। শাসনের সুবিধার জন্য তিনি বাহমনি রাজ্যকে 4টি প্রদেশ বা তরফে ভাগ করেন। এই 4টি প্রদেশ হল গুলবর্গা, বেরার, বিদর ও দৌলতাবাদ। প্রত্যেক প্রদেশ শাসন করতেন একজন প্রাদেশিক শাসনকর্তা, মোহাম্মদ শাহ। আলাউদ্দিন বাহমন শাহের মৃত্যুর পর তাঁর ছেলে মোহাম্মদ শাহ বাহমনি রাজ্যের শাসক হন। তিনি ছিলেন যোগ্য শাসক ও সংস্কৃতির পৃষ্ঠপোষক। তাজউদ্দিন ফিরোজ শাহ। বাহমনি রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন তাজউদ্দিন ফিরোজ শাহ। তাজউদ্দিন ফিরোজ শাহ একজন বীর যোদ্ধা ছিলেন। তিনি আইন, ধর্মশাস্ত্র, চিকিৎসাবিদ্যা, উদ্ভিদবিদ্যা বিষয়ে উৎসাহী ছিলেন। জ্যোতির্বিদ্যা চর্চার জন্য তিনি দৌলতাবাদে একটি মান মন্দির নির্মাণ করেন। তৃতীয় মহম্মদের রাজত্বকালে তাঁর প্রধানমন্ত্রী মাহমুদ গাওয়ানের সুদক্ষ পরিচালনায় বাহমনি রাজ্যের গৌরব বেড়েছিল। মাহমুদ গাওয়ানের মৃত্যুর পর বাহমনি রাজ্যের কেন্দ্রীয় শাসন ভেঙে পড়ে এবং 5টি স্বাধীন সুলতানি রাজ্যের সৃষ্টি হয়। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।